দেশে জরুরি ব্যবহারে অনুমোদন পেল রাশিয়ার করোনা টিকা স্পুটনিক 5। মে মাসেই আসবে 40 লাখ ডোজ। লকডাউনেও রাজধানী ফিরেছে প্রায় আগের চেহারায়, ব্যস্ত সড়কে যানজট, উপেক্ষিত সামাজিক দূরত্ব। মহামারীতেও অনিয়মের বৃত্তে স্বাস্থ্য খাত নয়, করোনা হাসপাতালে বেশি দামে পণ্য ক্রয়, সরঞ্জাম না পেলেই বিল পরিশোধ। তীব্র গরম থাকবে আরো কয়েকদিন, বলছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা। এবং হেফাজতের নতুন আহ্বায়ক কমিটি নিয়েও বিতর্ক, আঞ্চলিকতা এবং স্বজনপ্রীতির অভিযোগ একাংশের নেতাদের। স্বাগত জানাচ্ছি বিরোধী সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবর। রাশিয়ার করোনা টিকা স্পুটনিক 5 দেশে জরুরি ব্যবহারের জন্য বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। মে মাসের মধ্যেই 40 লাখ ডোজ স্পুটনিক 5 টিকা দেশে আসবে। এই টিকা 60টির বেশি দেশে ব্যবহার করা হচ্ছে, তবে টিকাটি এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। এ কারণে এই টিকা ব্যবহারে বিশেষ অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরই বাংলাদেশে 2টি টিকা ব্যবহারের অনুমোদন পেল। এর আগে বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। এরপর 7 এপ্রিল পর্যন্ত করোনার প্রথম ডোজ নিয়েছেন 57 লাখ মানুষ। কিন্তু ভারত থেকে অক্সফোর্ডের টিকার নতুন চালান না আসায় প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় রাশিয়ার টিকা স্পুটনিক 5 এর অনুমোদন দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর। ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল রিপোর্ট এগুলো সব ইভালুয়েশন করা হয়েছে। করার পরে আমরা দেখতে পেয়েছি যে এটির এফিকেসি স্ট্যান্ডার্ড ভালো, এটি প্রায় 91% এফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। এ নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, কবে থেকে এই টিকা দেশে আসা শুরু হবে এবং দেশে তৈরির জন্য তো কোনো চুক্তি হয়েছে কিনা, কবে নাগাদ সে প্রক্রিয়া শুরু হতে পারে? এর মধ্যে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়ে গেছে, সেটিকে গোপন চুক্তি বলা হচ্ছে, সেটি ওভাবে প্রকাশ করা হয়নি। তবে আজকে আমরা যতটুকু জানলাম যে ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং সরকারের পুরো সরকার এই টিকাটি দেশে আনা এবং উৎপাদনের বিষয়ে অত্যন্ত দ্রুতগতিতে কাজ করছে। 24 তারিখে সরকারের পক্ষ থেকে এখানে আবেদন করা হয় এবং তারপরেই মূলত এই টিকাটির যে মূল্যায়ন কমিটি আছে, জাতীয় মূল্যায়ন কমিটি, সেটির সুপারিশের প্রেক্ষিতে আজকে এই টিকার অনুমোদন দেওয়া হলো। বাংলাদেশে টিকা নিয়ে যে সংকট তৈরি হয়েছে যে 14 লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা পাবে কিনা, সেটি একটি অনিশ্চয়তা এবং ভারতে যে সংক্রমণ পরিস্থিতি, এই অবস্থায় এই সংবাদটি অনেক বড় একটি বিষয়, অনেক বড় একটি সংবাদ দেশের মানুষের জন্য যে মে মাসের মধ্যেই স্পুটনিক ভির চালানের 40 লাখ ডোজ দেশে আসবে। এটি বাংলাদেশ সরকার আমদানি করবে, এখানে তৃতীয় কোনো পক্ষ নয়, অর্থাৎ G2G হবে। রাশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার তারা কথা বলে এই টিকাটি বাংলাদেশে আসবে এবং দামটি কত হবে, কত নির্ধারণ, সেটি আসলে সরকার, দুই দেশের সরকারই সেটি নির্ধারণ করবে। আর পাশাপাশি উৎপাদনের যে বিষয়টি, বাংলাদেশের 3টি কোম্পানি ওষুধ ভ্যাকসিন উৎপাদন করে থাকে, সেই 3টি কোম্পানি জানি যে এটি এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। আসলে আপনি কি জনস্বাস্থ্য কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন কিনা, আসলে এই যে টিকাটি আসছে এটি নিয়ে তারা কি বলছেন, যেহেতু এখনো পর্যন্ত এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো রকম অনুমোদন দেয়নি? দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি সেটি একটি বড় বিষয়, কিন্তু সেটিকে ছাপিয়ে এটি কিন্তু অন্যান্য যে কোনো টিকার থেকে অনেক বেশি কার্যকর এবং এখন পর্যন্ত অন্যান্য যে টিকা নিয়ে যে ধরনের বিতর্ক উঠেছে কিংবা আমরা গণমাধ্যমে যেসব সংবাদ পেয়েছি, স্পুটনিক ভি নিয়ে তেমন কোনো সংবাদ এখন পর্যন্ত আসেনি। ফলে এটি কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং এখন পর্যন্ত বিশ্বের 60টি দেশে এটি ব্যবহার হচ্ছে এবং আশা করা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনও পেয়ে যাবে। এবং বাংলাদেশ সরকার যে যুক্তিটি
কথা বলেছে কিংবা ওষুধ প্রশাসন বলেছে যে যেহেতু এটি বিশ্বের 60টি দেশে ব্যবহার হচ্ছে, পাশের দেশ ভারতে এটি অনুমোদন দেওয়া হয়েছে এবং এটি নিয়ে কোনো বিতর্ক ওঠেনি এবং কার্যকারিতা। ভারত পরিস্থিতির প্রেক্ষাপট ধরে আপনার কাছ থেকে একটু জানতে চাই, ভারতে কিন্তু আমরা দেখেছি যে টিকার বেশ চলন চলছিল এবং তারা অনেকেই টিকা নিয়েছেন, কিন্তু তারপরেও ভারত আসলে সংক্রমণের যে অবস্থায় এসে ঠেকেছে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ এই যে এখন যে টিকা ব্যবস্থা নিচ্ছে এবং স্পুতনিক টিকা আসছে, সার্বিকভাবে এটি সংস্থান এবং ব্যবস্থাপনা কতটুকু গুরুত্বপূর্ণ কি বলছেন এবং কিভাবে তারা ব্যবস্থাপনা আসলে করবেন? দেখুন, ভারত কিন্তু আমাদের থেকে টিকাতে খুব বেশি এগিয়ে তা নয়, এবং যে এলাকাগুলোতে সংক্রমণ সেখানে টিকা নেওয়ার হার বাংলাদেশের থেকে বেশি নয়, এবং স্বাস্থ্যবিধি মানা বিষয়টাও সেই এলাকাগুলোতে উপেক্ষিত হয়েছে। ফলে বাংলাদেশে এখন পর্যন্ত যে পরিমাণ ভ্যাকসিনেশন হয়েছে অর্থাৎ 80 লাখের বেশি, সেটি বাংলাদেশের জন্য ভালো। কিন্তু স্পুটনিক ভির যে সুবিধাটি সেটি হলো যে এটি প্রথম ডোজ নেওয়ার পরে 21 দিন পরে দ্বিতীয় ডোজটি নেওয়া যাবে, এবং এটি যেহেতু কার্যকারিতাও বেশি, ফলে টিকা নিয়ে মানুষের মধ্যে যে এক ধরনের একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে, কিংবা অন্যান্য টিকাগুলোতে আমরা দেখছি যে কার্যকারিতার জায়গাটি 70 কিংবা তার থেকে কিছুটা বেশি, সেই জায়গায় স্পুটনিক ভি একটি ভালো বিষয় হতে পারে বাংলাদেশের জন্য। একটি এই মুহূর্তে এই সংক্রমণ পরিস্থিতি কিংবা যে উদ্বেগের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেখানে স্পুটনিক ভি একটি আশার কথা বলা যেতে পারে। এবং পরবর্তীতে বাংলাদেশ আরও যোগাযোগ করছে জনসন সহ বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা শুনছি চায়নার সিনোফার্মের কথা, সিনোফার্মের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ করছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপাতি, প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে চীনে, আর সেটি তারা মূল্যায়ন করছেন, এবং খুব অল্প সময়ের মধ্যেই এই টিকাটি বাংলাদেশে আমদানি এবং উৎপাদনের বিষয়েও আশা করা হচ্ছে বড় ধরনের সংবাদ আসবে। এবং আমরা ওষুধ প্রশাসন থেকে জেনেছি যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকেও টিকা বাংলাদেশে উৎপাদনের জন্য চেষ্টা করা হচ্ছে, এবং টিকার যে প্ল্যান্ট সেটিও প্রস্তুত করা হচ্ছে। তো সার্বিকভাবে বলা যায় যে আগামী 6 মাসের মধ্যে টিকা ব্যবস্থাপনা, টিকা উৎপাদন এবং টিকা আমদানি সার্বিক দিক থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হাসান মিজবা এবং জানাচ্ছিলেন স্পুতনিক টিকার অনুমোদন প্রসঙ্গে। যাচ্ছি পরের খবরে। করোনা টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মহাখালীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এই কথা বলেন। এই সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, লকডাউনের সুফল পাওয়া যাচ্ছে, এ কারণেই করোনা শনাক্তের হার অর্ধেকে নেমে এসেছে। তিনি আরও বলেন, সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এজন্য সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আফসোসের বিষয়, আমরা ভ্যাকসিনটা সময় মতো আমরা পাচ্ছি না, যার ফলে ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং যারা এখানকার লোকাল এজেন্ট ভ্যাকসিনকো তারাও চেষ্টা করে যাচ্ছে, এবং আমাদের সরকার ফরেন মিনিস্ট্রির মাধ্যমে, পিএমওর মাধ্যমে এই ভ্যাকসিন আনার চেষ্টা চলে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভারতের প্রধানমন্ত্রীকেও বারবার অনুরোধ জানিয়েছে এই ভ্যাকসিনের জন্য। কোনো ঘোষণা ছাড়াই 6 দিন ধরে বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ রেখেছে ভারত। এতে দেশে কমেছে অক্সিজেন সরবরাহ। রোগীর চাপ কমায় এখন অক্সিজেনের ঘাটতি না থাকলেও সংক্রমণ বাড়লে সংকটে পড়তে পারে দেশ। তাই অন্য দেশ থেকে আমদানি করার পরামর্শ চিকিৎসকদের। বিশ্বের সবচেয়ে বড় অক্সিজেন উৎপাদনকারী দেশ ভারত, কিন্তু করোনা মহামারীর এই সময়ে অক্সিজেনের ভয়াবহ সংকটে দেশটি অক্সিজেনের অভাবে প্রতিদিন মারা যাচ্ছে অনেক রোগী। বাংলাদেশের মোট চাহিদার 20% অক্সিজেন আসে ভারত থেকে। কোনো ঘোষণা ছাড়াই গত 6 দিন ধরে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে দেশটি। দেশে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। এখন অক্সিজেনের দৈনিক চাহিদা 130 টন, অথচ 15 দিন আগেই এই চাহিদা ছিল 180 থেকে 210 টন। তখন ভারত রপ্তানি চালু রাখার পরও দৈনিক অক্সিজেন ঘাটতি ছিল 50 থেকে 70 টন। যদি ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করতে পারতাম তাহলে যেটা হতো যে আমরা আরো কিছু অতিরিক্ত সাপ্লাই করতে পারতাম। যদি অতিরিক্ত ডিমান্ড হয় বা কোভিডে আক্রান্ত হয়, পেশেন্টের সংখ্যা যদি বাড়ে, সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন যেটা আছে যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে এটা কভার করা সম্ভব হবে না, তখন অক্সিজেনের শর্ট পড়বে। কলকাতায় প্রতি 100 নমুনা পরীক্ষায় 50 জনের করোনা শনাক্ত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশেও সংক্রমণ বাড়লে অক্সিজেন ঘাটতি মেটানো কঠিন হবে বলে মনে করছেন চিকিৎসকেরা। এই অদক্ষতা আমাদেরকে পদে পদে ভোগাচ্ছে।
এবং আমরা ইনকোঅর্ডিনেটেড, আমাদের কোঅর্ডিনেশনের গুরুতর অভাব, এগুলোর কারণেই আমরা ইন্ডিয়ার চেয়েও খারাপ একটা অক্সিজেন পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভব না। বিদেশের অল্টারনেটিভ সোর্স, ইন্ডিয়া ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ সোর্স থেকে আমাদেরকে অক্সিজেন, লিকুইড অক্সিজেন আনার প্ল্যান করতে হবে। দেশের অনেক কারখানা নিজেদের ব্যবহারের জন্য অক্সিজেন উৎপাদন করছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রয়োজন হলে এসব অক্সিজেন তরলে রূপান্তর করে রোগীদের জন্য ব্যবহার করা হবে। অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের যে অক্সিজেনটি বাংলাদেশে তৈরি হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ যে বাড়তি যে আমাদের চাহিদাটি আছে সেটি তারা পূরণ করতে পারবেন। এবং হিসেব নিকেশ করে দেখা গেছে যে এখন পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ অক্সিজেন তৈরি হয় সেটি আমাদের অভ্যন্তরীণ এখন যে জরুরি চাহিদাটি আছে সেটি পূরণ করবার জন্য যথেষ্ট। করোনা চিকিৎসায় সবচেয়ে কার্যকরী অক্সিজেন থেরাপি। সরকারি হাসপাতালের মাত্র 92টি ইউনিটে চালু আছে সেন্ট্রাল অক্সিজেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে অকার্যকর হয়ে পড়েছে লকডাউন। সড়কে বাস ছাড়া চলছে সব ধরনের বিপুল সংখ্যক যানবাহন। ব্যস্ত সড়কে তৈরি হচ্ছে যানজট। সর্বত্র মানুষের অবাধ চলাচলে নগরী ফিরেছে প্রায় আগের চেহারায়। উপেক্ষিত সামাজিক দূরত্ব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ ঠেকাতে হলে নতুন মেয়াদে বিধিনিষেধ পূর্ণ কার্যকর করতে হবে, না হলে পরিস্থিতি চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় বিধিনিষেধের মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার। তবে দোকানপাট, শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান ও বেসরকারি অনেক অফিস খোলা থাকায় বেড়েছে মানুষের চলাচল। সড়কে বাস ছাড়া চলছে সব রকমের যানবাহন। সবকিছুই যেন স্বাভাবিক, বিধিনিষেধ যেন শুধু কাগজে কলমে। ওই যে খিলগাঁও তালতলা মার্কেটের দোকান, ওখানে যাব। আমি যাচ্ছি ব্যাংকে, ও ব্যাংকে চাকরি করে, তো ব্যাংকে যাব, কাজ আছে আর কি। গাদাগাদি করে নিতেছে, এখন তো যাত্রী প্রচুর, সব গাড়িতে 3 জন করে নিতেছে লোকাল হিসাবে। পার্মানেন্ট যাত্রী তো আর আমাদের এখন নাই। প্রজ্ঞাপনে সব ধরনের গণপরিবহন বন্ধের কথা থাকলেও রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল চলছে নির্বিঘ্নে। যাত্রীরা মানছেন না স্বাস্থ্যবিধি। প্রাইভেট কার, মাইক্রোবাসও চলছে দেদারসে। তবে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী অনেকে। সড়কে যানবাহন বাড়ায় লকডাউন কার্যকরে অসহায় পুলিশ। সে কারণেই বেশিরভাগ জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে চেকপোস্ট। সরকারি বিধিনিষেধ, যে সমস্ত জরুরি সেবা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান যেগুলো খোলা আছে তারা তো যাবেই। এমনকি ঈদ উপলক্ষে মার্কেট খোলা আছে, মার্কেটের কর্মচারী, কর্মকর্তা, মার্কেটে যারা গ্রাহক, ক্রেতা সাধারণ, তারাও তো যাবে দোকানে। কারণ এদের তো আর আমাদের আটকানোর কোনো এখতিয়ার নাই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, দোকান ও শপিং মল খোলা, তাই রাস্তায় বের হচ্ছেন অনেক মানুষ। এসব খোলা রাখলে লকডাউনের সুফল মিলবে না। স্বাস্থ্যবিধি মেনে যেটি বলা হচ্ছে যে দোকানপাট খোলা হচ্ছে, সেটি পর্যবেক্ষণের অভাব রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবে যেভাবে বলা হচ্ছে সেভাবে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এগুলো করা হচ্ছে না। সুতরাং লকডাউনের যদি কার্যকর ফলাফল পেতে হয়, এই বিধিনিষেধগুলোকে আরও কঠোরভাবে দেখতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও জানান, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানুষ মানছে কিনা সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্তমানে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার কোনো সুযোগ নেই। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, যেটি জানতে চাই, যেটি আমরা দেখলাম প্রতিবেদনে, অকার্যকর লকডাউন, বাস ছাড়া সবকিছুই চলছে, মোটামুটি সবকিছুই স্বাভাবিক। এই যে লকডাউন, সেটির কারণ কি দেখেছেন আপনি? কি মনে হয়েছে আপনার কাছে? আপনার পর্যবেক্ষণ কি বলে? এখানে আসলে দুটি বিষয়। প্রথমত হচ্ছে সরকারের মধ্যে যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তার মধ্যে চরম রকম সমন্বয়হীনতার কারণে আসলে মূলত এটি হচ্ছে। আপনি জেনে থাকবেন, প্রথমে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকার কাছে আবেদন জানানো হলো, ঈদ সামনে তারা জীবন ও জীবিকার তাগিদে তাদের দোকান খুলে দিতে হবে। দোকান খুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হলো। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আমরা পরের দিনই দেখলাম যে সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবার সেটি রাত 9টা পর্যন্ত করা হলো। আবার তার পরের দিন দেখলাম যে আবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানালেন যে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এই যে একটি সমন্বয়হীনতা, তারপরে আপনি বাস বন্ধ করে দিলেন, গণপরিবহন, সিএনজি চলছে, অটোরিকশা চলছে, যেগুলো চলার কথা না সব দেদারসে চলছে, রেল বন্ধ রয়েছে, লঞ্চ বন্ধ রয়েছে। তাহলে যারা গণপরিবহনে চলাচল করে, বিশেষ করে নিম্নজীবী মানুষ বা কর্মজীবী মানুষ যারা,
তারা আসলে তাদের যে শপিং মল খুলে দেওয়া হয়েছে সেখানে তারা কিভাবে যাবে, কিংবা যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিভাবে যাবে। সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, প্রজ্ঞাপনে বলা হয়েছে যে শিল্প প্রতিষ্ঠান এবং বিশেষ করে কারখানাগুলো তাদের স্ব উদ্যোগে তাদের কর্মীদের তারা পরিবহন করবে, কিন্তু কোথাও আসলে সেই পরিবহন করা হচ্ছে না। আরেকটি বিষয় বলা হয়েছে যে কর্মী সংখ্যা অর্ধেক নামিয়ে আনা। এখন সেই কর্মী সংখ্যা অর্ধেক নামিয়ে আনা হয়েছে কি হয়নি এটা আসলে কে তদারক করবে সেটি তদারক করা হয়নি। আরেকটি মজার বিষয় হচ্ছে কি মৌমিতা, যেখানে বলা হয়েছে যে কাঁচা বাজারগুলোকে সরিয়ে নেওয়া হবে, কে সরিয়ে নেবে, কোথায় সরিয়ে নেবে? পুলিশ প্রশাসনকে পক্ষ থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল জোরদার করবে। তারা আদৌ কি টহল জোরদার করেছে? সবকিছু শিথিল। আমরা একজন পুলিশের বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে আসলে লোকজন অফিসে যাবে, তাদেরকে আসলে তাদের ঠেকানোর কিছু নেই, অর্থাৎ শিথিল অনেকটা সেটা মৌখিকভাবে স্বীকার করলেন। যেটি জানতে চাচ্ছি যে এই যে বিধি নিষেধ অর্থাৎ স্বাস্থ্যবিধি তারা তদারকি করছেন কিনা, শিথিল তো লকডাউন সেটি দেখতেই পাচ্ছি, কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন কিনা, সেই জায়গায় সচেতনতামূলক কোনো রকম বিধিনিষেধ তারা কার্যকরী করার চেষ্টা করছেন কিনা? জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল কয়েকদিন নামকাওয়াস্তে, তারপর তারা আসলে আদৌ করেন কি করেন না সেটি নিয়ে গবেষণার বিষয়, এটি একটি কথা। দ্বিতীয়ত মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যেও চরমতম অনীহা রয়েছে, তারাও আসলে মানছেন না, অকারণ ঘোরাঘুরি করছেন, অকারণ হাঁটাহাঁটি করছেন। এত বড় একটি শহর, এই শহরে এত জনবসতি মানুষ, সেই সমস্ত জনবসতি মানুষের আসলে সরকারের রেখার পক্ষে বা বিভিন্ন সংস্থার পক্ষে কখনোই আইনের আওতায় আনা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা তৈরি না হবে। কিন্তু দেখেন সরকারের পক্ষ থেকে 7 দিন আরও মেয়াদ বাড়ানো হয়েছে, তাহলে সেই মেয়াদ বাড়ানোর মতো রয়েছে, কাগজে কলমে রয়েছে, কিন্তু মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হওয়ার কথা সেটি এখন পর্যন্ত চরমভাবে উপেক্ষিত। অর্থাৎ করোনা বা মানুষের মধ্যে সচেতনতা নেই এবং এই লকডাউনের আসলে কার্যকরী লকডাউন ছাড়া আসলে কোনো ধরনের কাজ হবে না বলেও সেটা আমরা বুঝতেই পারছি। ধন্যবাদ আপনাকে অনেক আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। লকডাউনের মধ্যেই শপিং মল, বাজার, রাস্তাঘাটে ভিড় বেড়েছে, তবে স্বাস্থ্যবিধি মানতে এখনো অনীহা অনেকের। চট্টগ্রামে কয়েকদিনের চেয়ে শপিং মলে বেচা কেনা বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা সমাগম কম বলে দাবি করছেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মানার নির্দেশ থাকলেও পুরোপুরি মানছেন না। রাজশাহীর মার্কেটগুলোতেও ক্রেতা বিক্রেতারা মানছেন না সামাজিক দূরত্ব, দোকানগুলোতে নেই পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার। একই অবস্থা রংপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর এবং মানিকগঞ্জের মার্কেটগুলোতে। এদিকে জনসমাগম এবং যানবাহন বেড়েছে রাস্তায়। জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি জনজীবনে খুব একটা প্রভাব ফেলেনি। সুবিধা হচ্ছে না এটা বলে লাভ না, কারণ দূরপাল্লার যখন যানবাহন বন্ধ তখন তো এখানে তো মানুষ আসা যাওয়ার কোনো সুবিধা নেই। দূরত্ব বজায় করছে কিন্তু সেভাবে তো আর বজায় হচ্ছে না, তবে ইনশাআল্লাহ সবাই বজায় রাখার চেষ্টা করছে। করোনা মহামারীর মধ্যেও অনিয়মের বৃত্ত থেকে বেরোতে পারছে না স্বাস্থ্য খাত। রাজধানীর করোনা ডেডিকেটেড 9টি হাসপাতালে কয়েক গুণ বেশি দামে পণ্য কেনা এবং সরঞ্জাম না পেয়ে বিল পরিশোধ সহ 20 ধরনের অনিয়ম হয়েছে। এক বছরেই এই অনিয়মের পরিমাণ পৌনে 400 কোটি টাকার। এই তথ্য দিয়েছে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকায় করোনা চিকিৎসায় পরিচিত নাম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। 2019 সালের 29 ডিসেম্বর 56 ধরনের কেমিক্যাল রিয়েজেন্ট সামগ্রী সরবরাহে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমেজিং মেডিটেককে কার্যাদেশ দেয় হাসপাতালটি। পরবর্তী 1 বছর কোনো পণ্য সরবরাহ করেনি ঠিকাদার, অথচ বিল তুলে নিয়েছে 2,94,90,000 টাকা। নিয়ম অনুযায়ী পণ্য সরবরাহ না করে বিল তুলে নেয়ার সুযোগ নেই। কুর্মিটোলার এই কেমিক্যাল আমদানির মতো করোনার বিশেষায়িত অন্য 8 হাসপাতালের 95 খাতে কেনাকাটায় 375 কোটি টাকার অনিয়ম মিলেছে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিরীক্ষায়। হাসপাতালের তালিকায় রয়েছে সলিমুল্লাহ মেডিকেল, ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল, ঢাকা ডেন্টাল কলেজ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল। এক এক হাসপাতালে অনিয়ম ভিন্ন ভিন্ন কায়দায়। 2019 সালের জুলাই থেকে গত বছরের জুন পর্যন্ত 1 বছরের কেনাকাটা নিরীক্ষা করে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 20 ধরনের অনিয়ম পেয়েছেন তারা। এর মধ্যে 350 টাকার কম্বল কেনা হয়েছে 2,418 টাকায়। ওষুধ সরঞ্জাম না পেয়েই বিল পরিশোধ করা হয়েছে। ব্যবহারের অযোগ্য অনেক পণ্য কেনা ছাড়াও একই মালিকানার 3 প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট ও কেনাকাটার জন্য বেশ কয়েকটি ধাপ পেরোতে হয়। এক্ষেত্রে অনিয়মের জন্য সবগুলো ধাপে জবাবদিহির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। এই ধরনের অনিয়ম দুর্নীতি কোনোভাবেই সহ্য করা সম্ভব নয়। যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই ধরনের সিদ্ধান্তকে পরিবীক্ষণ করার, তারা তাদের অবস্থান থেকে তদন্ত অনুসন্ধান করেন বিভাগীয় পর্যায়ে
আর একই সাথে এটা দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারভুক্ত। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে নিরীক্ষা কমিটির সদস্যরা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ চলছে। জবাব চাইবো, উইথ ডকুমেন্ট, তাদের সাপোর্টিং ডকুমেন্ট সহ তারা জবাব দিবে। জবাব যদি সন্তোষজনক হয় তাহলে আমরা সুপারিশ করবো উইথড্র করতে, আর যদি জবাব সন্তোষজনক না হয় তাহলে এটা যারা লায়াবল তাদের থেকে এটা রিকভার করার ব্যবস্থা, যার যেরকম দায়িত্ব সেভাবে তাকে রেসপন্সিবল করা হবে। স্বাস্থ্য খাতের দুর্নীতিতে জড়িতদের প্রয়োজনে আইনের আওতায় আনা হবে, পাশাপাশি তাদের বেতন ভাতা থেকে আদায় করা হবে অর্থদণ্ড। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নতুন ধরন ঠেকাতে ভারতের সাথে সীমান্ত বন্ধের পর বিভিন্ন সীমান্তের দুই পারে আটকে পড়া 228 জন বিশেষ এনওসির মাধ্যমে নিজ নিজ দেশে প্রবেশের অনুমতি পেয়েছেন। ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সোমবার ভারতের সাথে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ। এর জেরে কয়েকটি সীমান্তে আটকা পড়েন দুদেশের যাত্রীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হাইকমিশনে আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা হয় বিশেষ ছাড়পত্রের। ভারতের পেট্রাপোলে দিয়ে এনওসি নিয়ে আজ বাংলাদেশে প্রবেশ করছেন 100 জন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানিয়েছেন, করোনা পরীক্ষায় নেগেটিভ আসা যাত্রীদের নিজ খরচে থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। অন্যদিকে করোনা পজিটিভ হলে ভর্তি করা হবে যশোর সদর হাসপাতালে। যথেষ্ট একটা সুব্যবস্থা করে দিয়েছেন বলেই আমরা দেশের মধ্যে আসতে পারছি। এখন আমার পেশেন্টের যদি এখান থেকে কোনো ভালো ব্যবস্থা দেওয়া হয়, হসপিটাল ওনার একদিন পর পর ডায়ালিসিস হচ্ছে, তাহলে আমি খুব উপকৃত হব। এখন সরকার যদি আমাদের এখানে কোনো হোটেলে রাখে তাহলে সরকারি খরচ আমাদের থাকতে হবে, সেইভাবে মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সেইভাবে থাকতে চাই। কোয়ারেন্টাইন মানে তো হোটেলে থাকা নয় এবং সেটা নিজের অর্থায়নে থাকা নয়। সরকার যদি আমাদের কোয়ারেন্টাইন করে তাহলে সরকার নিজে সেই ধরনের মেডিকেল সমস্ত সুযোগ সুবিধা দিয়ে সেই সুব্যবস্থা করবে। এ বিষয়ে আরো জানাতে বেনাপোল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, বেনাপোল স্থলবন্দরের এই মুহূর্তের চিত্র কেমন? যারা ছাড়পত্র পেয়েছেন তারা 100 জন বাংলাদেশে প্রবেশ করবেন, তারা এর মধ্যে এসেছেন কিনা এবং সেই সাথে পণ্য পরিবহন কি চলছে কিনা? আপনি জানেন গতকাল থেকে 14 দিনের সীমান্ত বন্ধের ঘোষণার পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন ভারতগামী যাত্রীরা বেনাপোল সীমান্ত এলাকাতে জড়ো হয়েছিল, তার মধ্যে 8 জন কাশ্মীরি নাগরিক সহ বিভিন্ন ভারতীয় নাগরিক ছিলেন। অপরদিকে ভারতের বিভিন্ন প্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু সহ বিভিন্ন প্রদেশে যারা চিকিৎসার জন্য গিয়েছিলেন, অনেকে জানতেন না আসলে এই গতকাল থেকে 14 দিনের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তারা ভারতের ওপর বনগাঁ পেট্রাপোলে এসে আটকা পড়ে। আমরা দেখেছি অনেক ছবি আমরা বিভিন্নভাবে পেয়েছি, যেটা দেখেছি তারা ওপরে অনেকটা বিক্ষোভ প্রদর্শনের মতো তার বাংলাদেশে আসার জন্য তারা ওপরে বিক্ষোভ করেছে। তাদের আগতে যে আমরা ভারত থেকে বাংলাদেশে ফিরতে চাই, যেহেতু তাদের চিকিৎসা খরচ সহ বিভিন্ন সমস্যায় তারা জড়িত ছিল, এর মধ্যে থেকে তারা তাদের স্বদেশে ফিরতে চায় সামনে ঈদ। এদিকে যে বেনাপোল সীমান্তে যারা আটকা ছিল তাদেরও আটকে ছিল এমন। আমরা কাল রাত 8:30 পর্যন্ত দেখেছি যে বেনাপোল সীমান্ত বা পেট্রাপোল সীমান্ত এই সময় দুদেশের মধ্যে গমনাগমনকারী যাত্রীদের আক্ষেপ বা দুর্ভোগ তাদের যেন অন্ত ছিল না। আমরা আজকে সকালে দেখেছি যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অনেকটা শান্ত পরিবেশ। যারা ভারতে আটকা ছিল, আমরা ভারতের সংশ্লিষ্ট সূত্র থেকে জেনেছি 250 পেট্রাপোল বন্দরে আটকা পড়েছিল। তাদের মধ্যে থেকে সংশ্লিষ্ট হাই কমিশন আবেদন করে, তার মধ্যে 100 জন তারা এনওসি পেয়েছে, নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছিল। অপরদিকে যারা বেনাপোল সহ বাংলাদেশে অবস্থান করছিল ভারতের জন্য, বাংলাদেশেও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করার পরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা শাখা থেকে বেনাপোল দিয়ে 58 জনকে, বুড়িমারি দিয়ে 63 জন ও হেলি দিয়ে 7 জন সহ 128 জনকে এনওসি সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেটা আমরা দেখেছি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এই শিটটি টাঙিয়ে দেওয়া হয়েছে। আপনি যেটা জানতে চেয়েছেন যে বেনাপোল সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি, হ্যাঁ, পূর্বের ন্যায় করোনা সুরক্ষা মেনে এখানে আমদানি রপ্তানি সচল আছে। ভারত থেকে যেমন পণ্য বাংলা সুরক্ষা মেনেই ঢুকছে, অন্যদিকে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হচ্ছে। সেক্ষেত্রে ট্রাক ড্রাইভার ও হেল্পারদের তাদেরকে পিপি পরে বা মাস্ক পরিধান করে তাদের করোনা সুরক্ষা মেনে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দলমত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নেতা শেরে বাংলা AK ফজলুল হকের 59তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, মহামারীর এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যার কারণে আন্দোলন করতে হবে। শেরেবাংলা এবং বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। আজকে আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, দল মত নির্বিশেষে সবাইকে আজকে বলবো, আসুন আমরা ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি, করোনাকে পরাজিত করি। আসুন আমরা আজকে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াই। একদিনের সফরে ঢাকায় এসেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গি। সকাল 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। চীনের প্রতিরক্ষা মন্ত্রীর এই সফরে দেশের মধ্যে প্রতিরক্ষা এবং টিকা সহযোগিতার বিষয়ে গুরুত্ব পাবে। সফরকালে চীনা প্রতিরক্ষা মন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন। গত বছরের নভেম্বরে ঢাকায় আসার কথা ছিল ওয়েই ফেঙ্গির, তবে সফরের আগ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। এদিকে বাংলাদেশ টিকার বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার 6 দেশ নিয়ে চীনের উদ্যোগে ভ্যাকসিন সহযোগিতা জোটে বাংলাদেশ থাকবে বলে সম্মতি দিয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে দেশের 9টি অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বইছে, যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, মূলত বৃষ্টি না হওয়ার কারণেই বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেশি ঘাম হচ্ছে, তাই গরমও বেশি লাগছে। এই অবস্থা আরও কয়েকদিন থাকবে। তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী। রাজধানী ঢাকার পাশাপাশি সারা দেশেই বেড়ে চলেছে তাপমাত্রা। গত রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 41.2 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস। গত 8 বছরের মধ্যে ঢাকায় এদিন ছিল সর্বোচ্চ তাপমাত্রা। সারা দেশে, বিশেষ করে আমাদের দেশে 8টা বিভাগ আছে, আপনার সারা দেশেই কিন্তু আপনার মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করছে। আর এটা হয়তো দেখা যাবে আরো 2-1 দিন কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে যেহেতু আপনার তাপমাত্রাটা অনেক বেশি উপরে উঠে চলে গেছে, বিশেষ করে আমরা 39.8, সেখান থেকে ধীরে ধীরে গ্রাজুয়ালি যদি আপনি কমে, আপনার ধরেন 30 তারিখ থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মে মাসের ফার্স্ট উইকে তাপদাহ থাকার সম্ভাবনা কম। আপনারা দেখছেন বিরোধী সংবাদ দুপুর, আর সংবাদ আরো থাকছে। অবৈধ বিটকয়েন বেচাকেনার নামে প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে এনেছে একাধিক চক্র, পাচার করছে বিদেশে। এবং যুক্তরাষ্ট্র ইউরোপে করোনা বাড়ায় তৈরি পোশাকের ক্রয় আদেশ নেমেছে অর্ধেকের নিচে, বন্ধ হয়ে গেছে বেশ কিছু বাইং হাউস। 6 মাস না পেরোতে এই বিতর্কিত কর্মকাণ্ডে বিলুপ্ত হল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি। রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নেতাকর্মীদের সংশ্লিষ্টতা কমিয়ে আনতে এই পদক্ষেপ। সংগঠনের নেতারা এমন দাবি করলেও এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে নবগঠিত 5 সদস্যের আহ্বায়ক কমিটি নিয়েও। এদিকে সংগঠনের সংস্কার হলেও হেফাজতের ভাবমূর্তি পুনরুদ্ধার কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শাহ আহমেদ শফির মৃত্যুর পর গত বছরের 15 নভেম্বর জোনায়েদ বাবুনগরীকে আমির ঘোষণা করে 151 সদস্যের কমিটি গঠন করে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সাবেক আমির শফির অনুসারী নেতাকর্মীদের না রাখাই শুরুতেই সমালোচনায় পড়ে এই কমিটি। গেল মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সহিংসতা তাণ্ডবে আবারও সমালোচনায় পড়ে হেফাজতে ইসলাম। সবশেষ বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের কর্মকাণ্ডে আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থায় রোববার রাতে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনের নেতারা বলছেন, সংস্কারের দাবি দীর্ঘদিন ধরেই চলছে। সংগঠনের ভিতর থেকে একটা আওয়াজ ছিল যে সংস্কার করা, তো এটা পুরোপুরি সত্য নয়, শুধু একান্ত পলিটিক্যাল চাপে যে করা হয়েছে তা না। সাবেক আমির আহমেদ শফির অনুসারী নেতারা কমিটির বিলুপ্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে আহ্বায়ক কমিটিতে আঞ্চলিকতা ও আত্মীয়তা প্রাধান্য পেয়েছে অভিযোগ তাদের। বাবুনগরী মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের মতো মহান মহান ব্যক্তিত্ব, ওরা জিম্মি হয়ে গেছিল, ওরা বন্দী হয়ে গেছিল। সে বন্দিত্বশালাকে থেকে তারা
আমি মনে করি যে মুক্ত পাচ্ছে। তবে সংস্কারের চেষ্টা হলেও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য হেফাজতের পুরনো ভাবমূর্তি পুনরুদ্ধার কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিজের অবস্থান নিজেই পরিষ্কার করতে পারছে না এবং রাজনৈতিক দলগুলোর কাছে গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর থেকে হেফাজতের বেরিয়ে আসা উচিত। 2010 সালে প্রতিষ্ঠা হলেও 3 বছর পর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের বিরোধিতা করে আলোচনায় আসে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রাতে ওই তরুণীর বড় বোন বাদী হয়ে গুলশান থানায় এক শীর্ষস্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছেন। রাজধানীর গুলশান 2 নম্বরের 120 নম্বর সড়কের একটি বিলাসবহুল বাসায় থাকতেন মোশাররত জাহান মুনিয়া। গত 2 মাস ওই বাসায় ছিলেন তিনি। ওই বাসা থেকে সোমবার তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই তরুণী রাজধানীর একটি কলেজের উচ্চ মাধ্যমিকের 2য় বর্ষের ছাত্রী ছিলেন। মোশাররত জাহানের বাড়ি কুমিল্লায়, তার বাবা একজন মুক্তিযোদ্ধা। কিন্তু ওই ফ্ল্যাটে মেয়েটি একাই থাকতেন। বসুন্ধরা গ্রুপের যে এমডি, তার 2 বছরের সম্পর্ক থাকা অবস্থায় 1 বছর ভিকটিমকে তিনি বনানী একটি ফ্ল্যাটে রাখতেন, এই ধরনের তাই অভিযোগ করেন। পরবর্তীতে ভিকটিমের সাথে এই যে বসুন্ধরা এমডি তার পারিবারিক বিভিন্নভাবে তাদের মনোমালিন্য হয়। এই ঘটনায় মঙ্গলবার রাত 1:30টার দিকে গুলশান থানায় তরুণীর বড় বোন বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামি করা হয় এক শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে। তাদের অভিযোগ, ওই তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন তিনি। গত 23 তারিখে একটি ইফতার পার্টি ঘটনা হয় সেই বাসায়, এবং এই ইফতার পার্টির ঘটনা থেকে সেখানে যখন ফেসবুকে ছবি আপলোড করা হয় সেগুলো নিয়ে একটি মনোমালিন্য হয়। মনোমালিন্যের প্রেক্ষিতে ভিকটিম তার বোনের কাছে ফোন করে জানান যে কোনো মুহূর্তে তার যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, এবং তারা কুমিল্লা অবস্থান করতেন, তাদেরকে দ্রুত ঢাকায় আসার জন্য তারা জানান। তবে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি ভুক্তভোগীর পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ ও ওই তরুণীর ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে পুলিশ। তারা বলছে মামলার তদন্ত করে প্রকৃত ঘটনা খুঁজে বের করা হবে। এদিকে মোশাররতের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কম সময়ে বেশি লাভের ব্যবসা বিটকয়েন বা ভার্চুয়াল মুদ্রা বেচাকেনা। এই সুযোগে গজিয়ে গেছে বেশ কয়েকটি প্রতারক চক্র, যারা বিটকয়েন বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই টাকা পাচার হচ্ছে বিদেশে। সম্প্রতি 3 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিচ্ছে গোয়েন্দা পুলিশ। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন। ডিজিটাল এ মুদ্রার অস্তিত্ব কেবল অনলাইন দুনিয়ায়। বিটকয়েন বিশ্বের অনেক দেশে বৈধ হলেও বাংলাদেশে অবৈধ, কিন্তু দেশেও কেনাবেচা করছে একাধিক চক্র। আবার কেনাবেচার নামে চলছে প্রতারণাও। সম্প্রতি রাজধানীর ভাটারা থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে বিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তাদের কাছ থেকে লেনদেনের কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস ও বেশ কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে। গোয়েন্দারা জানাচ্ছে চক্রটি দীর্ঘদিন ধরে বিটকয়েন সহ 9টি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন ও প্রতারণা করে আসছিল। এইটার একটা খারাপ দিক হচ্ছে, ক্ষতিকর দিক হচ্ছে, এই অর্থটুকু কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। আবার তারা যখন হয়তো তাদের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্ট হোক অথবা মোবাইল অ্যাকাউন্টে যখন অর্থটুকু ঢুকতো, তখন আসলে তারা মানে অন্য এক্সকিউজে টাকাগুলি ঢুকাতো। তারা হয়তো দেখাতো কেউ মানে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে তার কাছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী জঙ্গি অর্থায়ন বা টাকা পাচারের নিরাপদ মাধ্যম এই ক্রিপ্টোকারেন্সি। এর কোনো অস্তিত্ব না থাকায় এটি বন্ধ করা বেশ কঠিন। এটার মাধ্যমে ধরেন বিভিন্ন ধরনের জঙ্গি অর্থায়ন করা সম্ভব এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। আবার এটার মাধ্যমে আপনার অর্থ পাচার করে দেওয়াও সম্ভব, যার কারণে এটা কন্ট্রোল করা দুঃসাধ্য হয়ে যাবে বাংলাদেশের পক্ষে। হয়তো একটা সময় এসে বাংলাদেশ এটাকে বৈধ করে দিতে পারে। অধিক লাভের আশায় প্রযুক্তি সচেতন অনেকে এ ব্যবসায় ঢুকে সর্বস্ব হারাচ্ছেন। এ ধরনের লেনদেন থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের 7 বছর আজ। নিম্ন আদালতের পর উচ্চ আদালতে 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বর্তমানে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন।
এই মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি নিহতদের স্বজনদের। 2014 সালের 27 এপ্রিল আদালতে মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করে র্যাব। অপহরণের 3 দিন পর শীতলক্ষা নদী থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারের পরিবার ফতুল্লা থানায় আলাদা 2টি মামলা করে। 2017 সালের 16 জানুয়ারি র্যাবের কর্মকর্তা সহ 26 আসামির ফাঁসির আদেশ দেন আদালত। বাকি 9 আসামিকে দেয়া হয় 17 বছর করে কারাদণ্ড। উচ্চ আদালত 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। রায়ের 4 বছর অতিবাহিত হলেও সাজা কার্যকর না হওয়ার আক্ষেপ স্বজনদের। বিচার কার্যক্রম যদি ধীর হয়, দীর্ঘদিন হয়ে যায়, তাহলে বিচার কার্যক্রমগুলি এতে সন্ত্রাসীরা কিছুটা তাদের মনের সাহস আরও বেড়ে যায়। ধরো সন্তান চলে যাওয়া, তার অনুপস্থিতিতে কিরকম থাকতে পারি এটা হয়তো একটু অনুভব করতে পারবে। এটা আমরা সন্দেহ কোঠায় আছি। আমরা তো সরকারের কাছে কোনো কিছু চাই না, শুধু বিচার চাই, যাতে এই হত্যা বিচারক এড়িয়ে চাই। রায় হয়েছে সব ঠিক আছে, কিন্তু রায় কার্যকরিতা চাই। আপিল বিভাগেও আসামিদের সাজা বহালের আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আমরা আশা করি উচ্চ আদালতেও সেই রায়টা বহাল থাকবে এবং এই রায় বহাল থাকলে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে কোনো ক্রিমিনাল অংশগ্রহণ করবে না বলে আমার বিশ্বাস। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহত 7 জনের পরিবারের মধ্যে 5টি পরিবারের সদস্যরা নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। প্রিয়জন হত্যাকারীদের সাজা কার্যকরী এখন একমাত্র দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শ্রমিকদের 3 মাসের বেতন ভাতা দিতে সরকারের কাছে প্রায় 6,000 কোটি টাকা ঋণ চেয়েছেন তৈরি পোশাক মালিকরা। এপ্রিল, মে, জুন এই 3 মাসের বেতন ভাতা দিতে ন্যূনতম সুদে ঋণ চাওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। বিজিএমইএ সভাপতি জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এখন আন্তর্জাতিক চাহিদা না থাকায় অনেক ক্রেতা বকেয়া পরিশোধ করছেন না। এতে শ্রমিকদের বেতন ভাতা দিতে খুব চাপে পড়েছেন মালিকরা। এই অবস্থায় সরকারের সহায়তা প্রয়োজন, তাই ন্যূনতম সুদে 6,000 কোটি টাকার ঋণ সুবিধা দিতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে ইনফ্যাক্ট 2টা ঈদ আছে, বেতন ভাতা আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করেছি যে আগামী 3 মাসের এপ্রিল, মে, জুনের আমাদের শ্রমিকদেরকে, আমাদের যারা কর্মীরা আছে তাদেরকে বেতনের টাকাটা আমাদেরকে লোন হিসাবে দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় তৈরি পোশাক শিল্পের ক্রয় আদেশ অর্ধেকের নিচে নেমে এসেছে বলে দাবি করেছে বাইং হাউসগুলো। এছাড়া দেশের লকডাউন সহ বিভিন্ন বিধিনিষেধের কারণে পণ্য শিপমেন্টেও সমস্যায় পড়ছেন উদ্যোক্তারা। বিশেষজ্ঞরা বলছেন, ক্রয় আদেশ বাড়াতে পোশাক খাতের সংগঠনগুলোকে একত্রিত হয়ে কাজ করতে হবে। করোনার কারণে প্রায় 1.5 বছর ধরে বিশ্ব অর্থনীতিতে মন্দা বিরাজ করছে। এ অবস্থায় তৈরি পোশাক শিল্পের ক্রেতা দেশগুলোতে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় ক্রয়াদেশ বাতিলের পাশাপাশি স্থগিত করা হয়েছে। এছাড়া দেশেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে পণ্য উৎপাদন ও শিপমেন্ট নিয়ে বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছে ছোট ছোট বাইং হাউসগুলো। ক্রয়াদেশ কমে যাওয়া, পণ্যের দাম কমা সহ নানা কারণে এরই মধ্যে বন্ধ হয়েছে বেশ কিছু বাইং হাউস। তবে যারা এখনও ব্যবসা করছেন তারা কোনো মতে টিকে আছে বলে দাবি ব্যবসায়ীদের। বাইরে এখন নতুন করে বিজনেস প্লেস করতে পারতেছে না, অ্যাজ এ রেজাল্ট আমাদেরও বিজনেস কমে আসছে। আমরা যদি ছোট ছোট অর্ডার শিপমেন্ট করতে পারি, অ্যাজ এ বাইং হাউস আমরা বিভিন্ন ছোট ছোট প্রোডাকশন হাউস থেকে করে আমরা শিপমেন্ট করে দিতে পারতাম। অতীতের মতো অবহেলা না করে এখনই যদি তড়িৎ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের মার্কেটিং ব্যবস্থা ভেঙে পড়বে। আর মার্কেটিং ব্যবস্থা ভেঙে পড়লে বাংলাদেশে যত বিনিয়োগী গার্মেন্টসের জন্য করা হোক না কেন তাকে টিকিয়ে রাখা মুশকিল হবে। অর্থনীতিবিদরা বলছেন, করোনার সবচেয়ে বেশি আক্রান্ত তৈরি পোশাক খাতের ক্রেতা দেশগুলো, যার কারণে অর্ডার কমিয়ে দিয়েছেন তারা। ব্যবসা টিকিয়ে রাখতে তাই পোশাক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করার পরামর্শ এই অর্থনীতিবিদের। অ্যাসোসিয়েশনগুলো যৌথভাবে ব্র্যান্ড বা রিটেইলারের কাছে লিখতে পারেন যে বাংলাদেশের ক্ষেত্রে
কোভিড পূর্ববর্তী সময়কালে যে পরিমাণ তারা অর্ডার নিতেন সেই রেশিওতে বাংলাদেশ থেকে তারা যাতে অর্ডার নেওয়া বৃদ্ধি করে। এছাড়াও বাইং হাউসগুলোকে টিকিয়ে রাখতে সার্ভিস সেক্টরে অন্তর্ভুক্ত করে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে, এছাড়া সংবাদ আরও থাকছে। বিশ্ব করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতে, নতুন শনাক্ত 3,20,000, নির্বাচনী বিজয় মিছিলে নিষেধাজ্ঞা। এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে 23 বছর পর মুখোমুখি রিয়াল মাদ্রিদ চেলসি, ডাগ আউটে জিদান টুখেলের মনস্তাত্ত্বিক লড়াই। রমজান মাসে উমরা পালন সহ পবিত্র মক্কা মদিনা শহরে ইবাদতের ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এবার উমরাতে শিশুদের নেওয়া যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক উমরা পালনকারীকে ইতমারনা এবং তাওয়াক্কালনা নামক দুটি অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুমতি নিতে হবে। এছাড়া প্রত্যেককে ভ্যাকসিনের 2 ডোজ নিতে হবে এবং 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এছাড়া শুধু সরকারি অনুমোদন দেওয়া পরিবহন মক্কা এবং মদিনার মসজিদ এলাকা এবং প্রধান সড়কে প্রবেশ করতে পারবে। এক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর ভারতে কিছুটা কমেছে করোনায় মৃত্যু এবং শনাক্তের সংখ্যা। সোমবার দেশটিতে প্রায় 3,20,000 রোগী শনাক্ত হয়েছে। গত 2 দিন এই সংখ্যা ছিল 3.5 লাখের আশেপাশে। এদিকে সংক্রমণ রোধে যেসব রাজ্যে নির্বাচন হয়েছে সেগুলোতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। করোনায় বিপর্যস্ত ভারতে টানা 1 সপ্তাহ পর কিছুটা কমেছে দৈনিক শনাক্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে রোববারের তুলনায় কিছুটা কমেছে দৈনিক মৃত ও আক্রান্ত। দিল্লিতে সরকারি হিসাবে 1,000-এর বেশি মৃত্যুর রেকর্ড করা হয়নি। দিল্লির 26টি শ্মশান থেকে পাওয়া তথ্যের হিসাবে 18 থেকে 24 এপ্রিল 3,026 জন মারা গেছেন, কিন্তু সরকারি হিসাবে আছে 1,900 মৃত্যুর রেকর্ড। এমন তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদনে। টানা 5ম দিনের মতো দিল্লিতে 300-র বেশি প্রাণহানি হয়েছে। সোমবার 380 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী মিলেছে 20,000। দিল্লির আইনজীবীদের জন্য 5 তারকা হোটেল অশোকা করোনা সেন্টার হিসাবে ব্যবহারের অনুমতি দিয়েছে দিল্লির হাইকোর্ট। কর্ণাটকে মঙ্গলবার থেকে 14 দিনের লকডাউন জারি হয়েছে। বন্ধ থাকবে গণপরিবহন। সংক্রমণ ঠেকাতে পাঞ্জাব সপ্তাহের কর্মদিবসগুলোতে রাত্রিকালীন কারফিউ এবং ছুটির দিনগুলোতে লকডাউন জারি করেছে। এদিকে হিমাচলের প্রবেশকারী প্রত্যেকের জন্য অনলাইন রেজিস্ট্রেশন এবং কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে ভারতের করোনার ভয়াবহতায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটির সংকট মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন WHO এর মহাসচিব টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস। ভারতের সাথে আগামী 15 মে পর্যন্ত বিমান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সম্প্রতি ভারতে শতাধিক মার্কিন কূটনীতিক করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এরই মধ্যে যুক্তরাজ্য থেকে পাঠানো চিকিৎসা সরঞ্জামের প্রথম চালান পৌঁছেছে ভারতে। দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট। এদিকে আগামী 15 দিনের জন্য ভারতে চিকিৎসা সরঞ্জাম সহ সব কার্গো ফ্লাইট বাতিল করেছে চীন। এসব বিমানে তরল অক্সিজেন তৈরির নানা সামগ্রী পাঠানোর কথা ছিল। ফেরত আসাদের মাধ্যমে করোনার সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি বিমান সংস্থা সিচুয়ান এয়ারলাইন্স। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কায় ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশ। স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি নেট সেশনে ব্যাটিং বোলিংয়ে ব্যস্ত ছিল টিম টাইগার্স। ক্যান্ডিতে প্রথম টেস্টের নিষ্প্রাণ ড্রতেও প্রাপ্তি অনেক, যেখানে তামিম শান্ত মুমিনুলদের ব্যাটিং পারফরমেন্স ছিল নজর কাড়া। বোলিংয়ে সুবিধা করতে না পারলেও লাইন লেংথে তাসকিন তাইজুলরা ছিল ধারাবাহিক। ব্যাটিং স্বর্গে প্রত্যাশিত ড্রতে প্রাপ্তির পাল্লা ভারী। এবার দ্বিতীয় টেস্টে জয়ে চোখ মুমিনুলের দলের। বদল আসতে পারে উইকেটে। ফ্ল্যাট উইকেটের পরিবর্তে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা বাংলাদেশের। কন্ডিশন অনুযায়ী টিম কম্বিনেশন সাজাবে কোচিং স্টাফ। 23 বছর পর চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ এবং চেলসি। ফাইনালের পথে এগিয়ে যেতে ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছে না লস ব্লাঙ্কোরা। অন্যদিকে টমাস টুখেলের অধীনে স্বপ্নবাজ চেলসি অ্যাওয়ে ম্যাচে নামবে জয়ের খোঁজে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। স্পেনের রাজা রিয়াল মাদ্রিদ, লন্ডনের জায়ান্ট চেলসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি 23 বছর পর।
ডাগআউটে জিদান টুখেলের মনস্তাত্ত্বিক লড়াই। লড়াইটা এমন সময়ে যখন সুপার লিগ ইস্যুতে উত্তাল ইউরোপের ফুটবল। পরিসংখ্যান শক্তিমত্তার হিসেবে রিয়াল উপরের সারিতে, কিন্তু চেলসিও এবারে স্বপ্নের পথে এগিয়েছে সবাইকে অবাক করে। হ্যাজার্ডের জন্য বিশেষ উপলক্ষ, লড়াইটা সাবেক ক্লাবের বিপক্ষে। চোটের কারণে রামোস, ভাস্কেস, মেন্ডিকে মিস করবে রিয়াল, তবে টনি ক্রুসের ফেরা জিদানের জন্য স্বস্তির। আমার মনে হয় না চেলসি রক্ষণাত্মক খেলবে, ওরা পরিপূর্ণ দল, রক্ষণ সামলে আক্রমণও করবে। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, মাঠের খেলায় তা প্রয়োগ করতে চাই। চেলসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল 2012-তে। সেবার মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে সফল হয়েছিলেন রবের্তো দি মাত্তেও। এবার টমাস টুখেলের স্বপ্নবাজ দ্য ব্লুজ। কোভাসিচকে ছাড়া ফিট স্কোয়াড ইংলিশ জায়ান্টের। রিয়াল বড় দল, ইউরোপিয়ান টুর্নামেন্টে ওরা অনেক এগিয়ে, তবে দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। আশা করি ছেলেরা আস্থার প্রতিদান দেবে। ফাইনালের পথে এগিয়ে যেতে রিয়ালের বাড়তি প্রত্যাশা কারিম বেনজেমার কাছে। চেলসির ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন টিমো ভের্নার কিংবা কাই হাভার্টস। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের 14 নম্বর সেমিফাইনাল, বিপরীতে 8 বার শেষ চারে চেলসি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুই দলের আগের 3 দেখায় 2 জয় দ্য ব্লুজের। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। এবারের আসরে এই পর্যন্ত দুই দলই 5 ম্যাচের 4টিতে জয় পেয়েছে। প্লে অফে ওঠার দৌড়ে সুবিধাজনক অবস্থানে তারা। সবশেষ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে নাটকীয় জয়ে চাঙা দিল্লি। তবে আইপিএল থেকে রবিচন্দ্রন অশ্বিন সরে যাওয়ার শক্তি কমেছে বোলিং বিভাগে। অন্যদিকে চেন্নাইয়ের কাছে শোচনীয় পরাজয়ে কিছুটা ব্যাকফুটে কোহলির দল। করোনা সংখ্যায় দেশে ফিরে গেছেন কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা। তবে ম্যাক্সওয়েল ডি ভিলিয়ার্সে আস্থা আরসিবির। রুক্ষ বৈশাখ আর করোনা থাবায় ভয়ার্ত জীবন রাঙিয়ে দিতে হাজির কৃষ্ণচূড়া। জনজীবনে শঙ্কা উৎকণ্ঠা থাকলেও প্রকৃতি চলছে আপন মহিমায়, আপন গতিতে। তাই তো লকডাউনের রাজধানী সেজেছে রক্তলাল কৃষ্ণচূড়ায়। সংসদ ভবন, রমনা, হাতিরঝিল সহ বিভিন্ন এলাকায় চোখে পড়ে কৃষ্ণচূড়ার লাল আগুন। সংসদ ভবনের ক্রিসেন্ট লেক সংলগ্ন সড়কটি এখন কৃষ্ণচূড়ার সবচেয়ে বড় বিজ্ঞাপন। পথের দুধারে ছাতার মতো মেলে থাকা গাছের ডালপালায় অগণিত ফুলের অবারিত উচ্ছ্বাস, গাছে গাছে বিচ্ছুরিত রক্তিম আভা। করোনায় মন খারাপের সময়ও নীরবে সৌন্দর্য বিলাচ্ছে কৃষ্ণচূড়া। ঝলমলে রঙের খেলা আর কখনো কখনো বাতাসের সোদা গন্ধে আপন ছন্দ তুলে ধরেছে প্রকৃতি। কনক্রিটের ছাই রঙের ঢাকাকে রূপসী করে তুলতে কৃষ্ণচূড়ার অবদানই সবচেয়ে বেশি। এর মায়াবী আহ্বানে করোনাকালেও সাড়া দেন সব বয়সী মানুষ। একটা লকডাউনে গৃহবন্দী হয়ে থাকা, একঘেয়েমি একটা অবস্থা, এতে আমার মনে হয় মানুষ বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এই ফুলের সমাহার, এই কৃষ্ণচূড়া ফুলের যে একটা লাল সৌন্দর্য, এই পরিবেশে প্রত্যেকেরই আসা উচিত তার মনোবল বৃদ্ধির জন্য। কালবৈশাখীর রুদ্র তাণ্ডব, কখনো রোদের খরতাপ নিয়ে গ্রীষ্ম। এ সময় রাজপথের দুপাশে কৃষ্ণচূড়া ছাড়াও দেখা মেলে কুর্চি, জারুল, সোনালু, কনকচূড়া। তাপদাহের ক্লান্ত নয়নে প্রশান্তির বার্তা কৃষ্ণচূড়া। উঁচু আসনে লাল বসনে রানীর বেশে প্রকৃতির মাঝে অনন্য মাত্রা যোগ করে। শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে সেটা ট্রপিক্যাল যতগুলো কান্ট্রি আছে মোটামুটি সব দেশে এটা, বিশেষ করে পার্ক, বাগান, এভিনিউ ইত্যাদিতে এটা মানুষ রোপণ করেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু এটার আবেদন কিন্তু কম নয়। খরতাপে যখন গ্রীষ্মের প্রকৃতি প্রায় শুষ্ক, তখনই তার যে মাতোয়ারা রং প্রকৃতিকে বিমোহিত করে তোলে। আবেগ ভালোবাসার কৃষ্ণচূড়া বাংলা মূল্যকে এসেছে মাত্র 103 বছর আগে। নিসর্গবিদরা জানান 19 শতকের প্রথম দিকে আফ্রিকার মাদাগাস্কার থেকে ইউরোপ হয়ে উপমহাদেশে এসেছে কৃষ্ণচূড়া। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরোধীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।